ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের দিন আমরা ওভারহেড লাইনের স্যাগ নিয়ে আলোচনা করছিলাম। একটা কেস আমরা আগের দিন পড়েছিলাম যে ইকুয়াল লেভেলে যদি দুটো সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে স্যাগের ক্যালকুলেশন কেমন হয় সেটা আমি তোমাদের করে দেখিয়েছিলাম। আজকে প্রথমেই আমি ওই বিষয়টার উপর একটা নিউমেরিক্যাল প্রবলেম করতে চাইছি। এখানে আমি একটা প্রবলেম লিখে রেখেছি, দেখো। An overhead line has a span length of 250 meter. The tension in the line is 1500 kg, while the conductor weighs 750 kg per kilometer. Calculate minimum sag. তাহলে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো প্রথমে তোমরা একটু লিখে নাও। সলিউশন। তাহলে এখানে গিভেন ডাটা কি কি আছে? এক নম্বর হচ্ছে স্প্যান লেংথ, মানে দুটো সাপোর্টের মধ্যে যেটা দূরত্ব এল, সেটা দেওয়া আছে 250 মিটার। টেনশন যেটা দেওয়া আছে টি, এটা কিন্তু ওয়ার্কিং টেনশন। আমি তোমাদের বলেছিলাম টেনশন দু রকম হয়, একটা ব্রেকিং টেনশন, একটা ওয়ার্কিং টেনশন। এবং ব্রেকিং টেনশনের সঙ্গে ওয়ার্কিং টেনশনের কি সম্পর্ক সেটাও বলে দিয়েছিলাম, যে ওয়ার্কিং টেনশন ইকুয়াল টু ব্রেকিং টেনশন বাই সেফটি ফ্যাক্টর। এখানে যেহেতু ব্রেকিং টেনশন দেওয়া নেই, সুতরাং সেটা আমার এখানে ওই ফর্মুলাটা দরকার পড়ছে না। যাই হোক, তাহলে টেনশন সমান দেওয়া আছে যেটা 1500 কেজি। এই ইউনিটগুলোর দিকে একটু খেয়াল রাখবে, এগুলো কিন্তু সব এসআই ইউনিটে আছে, সুতরাং এইগুলোকে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। আর একটা দেওয়া আছে যে কন্ডাক্টর ওয়েজ, এই বানানটা দেখে নেবে, WEIGHS। কন্ডাক্টর ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে যে ওয়েটটা কত, ওয়েটটা হচ্ছে প্রতি কিলোমিটারে 750 কেজি। তাহলে প্রতি কিলোমিটারে দেওয়া আছে, ওটাকে আমাকে মিটার করে নিতে হবে। তাহলে সেটাকে আমি ডাব্লিউ দ্বারা লিখতে পারি। তাহলে 750 কেজি যদি প্রতি কিলোমিটারে হয়, তাহলে পার মিটারে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হবে কেজি পার মিটার, তার মানে 0.75 কেজি পার মিটার। তাহলে এই ভ্যালুগুলো দেওয়া আছে। এবার এখান থেকে আমরা খুব সহজেই স্যাগ বেরিয়ে যাবে। স্যাগের ফর্মুলাটা তোমরা জানো, সেটা হলো WL/8T। এখানে যদি x থাকে l এর জায়গায়, তাহলে এটা 2T হয়, কিন্তু যদি এটা l থাকে তাহলে 8T হবে। এটা আমি আগের দিন ডিরাইভ করে দেখিয়েছিলাম তোমার। এখানে যদি এই ভ্যালুগুলো বসিয়ে দাও তুমি, তাহলে এখান থেকে তুমি একটা স্যাগ পেয়ে যাবে। মোটামুটি ধরো এরকম এত মিটার একটা স্যাগ আসবে। আর স্যাগটা বেরোনোর পরে যেটা স্যাগ বেরোলো ফাইনালি, সেটা একবার দেখে নেবে যে সেটা কোনো অ্যাবসার্ট ভ্যালু চলে এলো কিনা, যে কিলোমিটারে চলে এলো বা হয়তো একটা খুব সামান্য 2 সেন্টিমিটার এলো, সেগুলো হচ্ছে নর্মাল নয়, মানে বাস্তবসম্মত নয়। সুতরাং যে ভ্যালুটা বেরোলো সেটা মোটামুটি অ্যাকসেপ্টেবল কিনা সেই জায়গাটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে অঙ্কটার ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে কিনা। তাহলে যেটা আমরা বার করেছি সেটা মোটামুটি ভাবে অ্যাকসেপ্টেবল। তাহলে এই হলো তোমার ফার্স্ট কেস, যেটা তার একটা নিউমেরিক্যাল প্রবলেম। এবারে আজকে আমি কেস 2টাতে আসতে চাইছি। কেস 2টা হলো যে যখন সাপোর্টগুলো আনইকুয়াল লেভেলে থাকবে, অর্থাৎ একটা উঁচুতে একটা নিচুতে এরকম ভাবে সাপোর্টগুলো থাকবে, সেক্ষেত্রে স্যাগটা কি হবে। কেস 1 এর ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে সাপোর্টগুলো যদি ইকুয়াল লেভেলে থাকে, তাহলে সেক্ষেত্রে যে মিনিমাম পয়েন্টটা হয়, মানে ম্যাক্সিমাম স্যাগ যেখানে পাওয়া যায় আর কি, সেই স্যাগটা কত হয়, সেই স্যাগটার পয়েন্টটা কোনখানে থাকে, সেটা হচ্ছে স্প্যান লেংথ, যেটা তার মিডল পয়েন্টে থাকে। কিন্তু আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে এটা যদি আনইকুয়াল লেভেলে থাকে, অর্থাৎ ধরো এখানে একটা সাপোর্ট আছে আর এইখানে একটা সাপোর্ট আছে, মানে এর একটা পাহাড়, ধরো এরকম পাহাড়ের নিচের দিকে একটা সাপোর্ট বসানো আছে, উপরের দিকে একটা সাপোর্ট বসানো আছে, এবং সেক্ষেত্রে কন্ডাক্টরটা এরকম ভাবে আছে। তাহলে বুঝতেই পারছো যে কন্ডাক্টরে যেখানে স্যাগটা হয়েছে, মানে যেটা মিনিমাম পয়েন্ট আর কি, সেই মিনিমাম পয়েন্টটা নিশ্চয়ই এই টোটাল স্প্যান লেন্থের মাঝখানে নেই, মানে মিডল পয়েন্টে নয়। তাহলে এইখান থেকে আমরা যদি একটা ডট ডট লাইনটা নিই এরকম ধরো, আর এখান থেকে একটা এরকম লাইনটা নিই, তাহলে এই 1 নম্বর সাপোর্টের ক্ষেত্রে এই যে এইটুকু অংশ, এটা হচ্ছে S1, আর এর ক্ষেত্রে এটা হলো S2, এখান থেকে এতটুকু হচ্ছে S2, আর S1 এবং S2 এর মধ্যে যেটা গ্যাপ সেটা হচ্ছে H। ছবিটা ভালো করে এঁকে নেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এটাকে আমি আরেকটু নামিয়ে দিই, ধরো এরকম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং যে মিনিমাম পয়েন্ট যেটাকে বলছি আমি, সেটাকে ধরো আমি লিখলাম ও, এবং এই ও পয়েন্টটা
প্রথম সাপোর্ট থেকে x1 দূরে অবস্থিত এবং দ্বিতীয় সাপোর্ট থেকে x2 মিটার দূরে অবস্থিত। তাহলে এইরকম কেসে দুটো স্যাগ পাওয়া যাচ্ছে, একটা এইদিকে স্যাগ একটা ওইদিকে স্যাগ, দুটো সেপারেট স্যাগ। এবং এই S1 এবং S2 এর ইকুয়েশন কি হবে সেটাও তোমরা আগের দিন শিখেছো। এখানে যেহেতু x দিয়ে ইকুয়েশনটা বের হবে সেই জন্য এখানে 2t হবে, 8t হবে না। তার মানে এই ইকুয়েশনটা হবে Wx1 স্কয়ার বাই 2t। টা হচ্ছে ওয়ার্কিং টেনশন অফ দা কন্ডাক্টর মেটেরিয়াল, আর এখানে হবে Wx2 স্কয়ার বাই 2t। তাহলে S2 টা যেহেতু বড়, S2 থেকে S1 টা যদি আমি বাদ দিই তাহলে W বাই 2t টা কমন যাবে, কমন গিয়ে হবে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা লাগাও। তাহলে এটা হবে x2 প্লাস x1 আর x2 মাইনাস x1। এখন x2 প্লাস x1 টাই হচ্ছে টোটাল স্প্যান লেন্থ, মানে একদম এখান থেকে এত দূর পর্যন্ত, যেটাকে আমি L বলছি। তাহলে এটাকে আমি লিখতে পারি WL বাই 2t ইন্টু x2 মাইনাস x1। আর S2 মাইনাস S1 যেটা সেটাকে তো আমি H বলেছি, মানে ডিফারেন্স অফ দা টু স্যাগস H। Hটা হচ্ছে এদের মানে দুটো হাইটের যে ডিফারেন্স সেইটা হচ্ছে H অ্যাকচুয়ালি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা x2 মাইনাস x1 টা কি লিখতে পারি? x2 মাইনাস x1 হচ্ছে 2th বাই WL। আর এর আগে আমরা কি পেয়েছি x2 প্লাস x1 সমান L। তাহলে এই দুটোকে যদি সলভ করো তাহলে এখান থেকে তুমি x1 টা কেটে যাবে, দিয়ে x2 টা পাবে। তাহলে এখান থেকে তুমি যদি ধরো 2x2 বার করলে, 2x2 টা বার করলে কি হবে L প্লাস 2th বাই WL। তাহলে এখান থেকে তুমি x2 টা বার করো, x2 টা 2 দিয়ে ভাগ করে দাও, x2 টা কত হবে L বাই 2 প্লাস th বাই WL। এবং যেহেতু x2 মাইনাস x2 প্লাস x1 সমান L, তাহলে এখান থেকে তুমি x1 টাও বার করতে পারবে। x1 টা হবে মানে তুমি L থেকে বাদ দিয়ে দাও, তাহলে L থেকে x2 টা বাদ দিয়ে দাও, মানে x2 যে ভ্যালুটা বেরিয়েছে সেটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে এটা হবে L বাই 2, এটা প্লাস আছে মাইনাস th বাই ওমেগা। তাহলে এটাকে আমি ধরলাম 1 নম্বর ইকুয়েশন, এটা ধরলাম 2 নম্বর ইকুয়েশন। এই 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে যে x2 আর x1 এর যে ভ্যালুটা তুমি পেলে এইটাকে নিয়ে গিয়ে যদি এখন এই s1 এবং s2 এর ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে তুমি s1 s2 টা পেয়ে যাবে। এইভাবে আমরা স্যাগ বার করতে পারবো। তাহলে আনইকুয়াল লেভেলের ক্ষেত্রে ক্যালকুলেশনটা নিজেরা একবার বাড়িতে খাতায় করে নাও, করে নিলেই কিন্তু এই জায়গাটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এখন এর উপর বেস করে আমি আজকে তোমাদের একটা নিউমেরিক্যাল প্রবলেম করে দিতে চাইছি, তাহলে তোমাদের এই জায়গাটা একদম স্পষ্ট হয়ে যাবে। একটা প্রবলেম আমি এখানে লিখে দিচ্ছি, লিখে নাও তোমরা। The two towers of height 95 meter and 70 meter respectively support the line conductor at a river crossing. The span length is, এই span length না বলে এটা এরকম বলতে পারে যে the distance between two supports, এরকমও লেখা থাকতে পারে। The span length is 400 meter if tension
in the conductor is 1100 kg and weight calculate sag at lower support, sag at upper support, 3 নম্বর clearance at lowest point. Assume bases of towers are to be at the water level. তাহলে আমি জাস্ট এটা একবার তোমাদের রিডিং করে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। দ্য টু টাওয়ার্স অফ হাইট 95 মিটার অ্যান্ড 70 মিটার, 95 এবং 70, 95 মিটার অ্যান্ড 70 মিটার রেসপেক্টিভলি, সাপোর্ট রেসপেক্টিভলি কমা support the line conductor at a river crossing. The span length is 400 meter. If tension in the conductor is 1100 kg and weight is 0.8 kg per meter, calculate sag at lower support, sag at upper support, clearance at lowest point. Assume bases of towers are to be at the water level. তাহলে এই অনুযায়ী আমাদের প্রথমে যেটা করতে হবে যে ছবিটা একটু এঁকে নিতে হবে। যে অঙ্ক অনুযায়ী যদি ছবিটা এঁকে নাও তাহলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরো আমি ধরলাম যে এইটা হচ্ছে ওয়াটার লেভেল, মানে নদীর জলের যে উপরিতল, এবং সেখানে একটা সাপোর্ট বলেছে 70 মিটার আর একটা সাপোর্ট হচ্ছে 95। তার মানে আমি যদি এখান থেকে এটা বাড়িয়ে দিই তাহলে এদের মধ্যে যে গ্যাপ যেটা সেটা হচ্ছে 25 মিটার। এবারে আমরা একটা তারটা নিয়েছি, যে তারটা এরকম ভাবে আছে, তার মানে এটা হচ্ছে তার মিনিমাম পয়েন্ট ও বিন্দু, যেখান থেকে এটা x1 দূরে অবস্থিত। তার মানে এখান থেকে যদি একটা লাইন টানি এরকম, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সাপোর্ট, মানে লোয়ার সাপোর্ট যেটা সেখানে স্যাগ, আর এটা হচ্ছে S2 অর্থাৎ আপার সাপোর্ট যেটা সেখানকার স্যাগ। এটা x2 আর এই দিকটা x1 আর এই দিকটা x2 ধরলে হবে, এবং টোটাল স্প্যান লেন্থ হচ্ছে যেটা বলে দেওয়া হচ্ছে 400 মিটার। এই হলো তোমার ছবি। তাহলে এখানে আমরা এই ভ্যালু যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলি। এখানে যেটা দেওয়া আছে L সমান 400 মিটার দেওয়া আছে, টেনশন যেটা সেটা হচ্ছে 1100 কেজি, আর W সমান দেওয়া আছে 0.8 কেজি পার মিটার। এখন এর উপর বেস করে আমাদের ওই ফর্মুলা অনুযায়ী যেটা ফর্মুলা একটু আগে আমরা ডিরাইভ করলাম, সেখান থেকে তুমি প্রথমে বার করবে x1, তারপর বার করবে x2, সেখান থেকে বার করবে s1, তারপর বার করবে s2। ওই ফর্মুলা একটু আগে যেটা ডিরাইভ করলাম সেখানে বসিয়ে দেবে। x1 এর যে ভ্যালুটা বেরোবে মোটামুটি ভাবে, আমি পুরো ক্যালকুলেশনটা ডিটেলসে লিখছি না, মানে পয়েন্ট আরো কিছু থাকবে, তুমি এটা ক্যালকুলেটরে দেখে নেবে। আমি মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিলাম। এটা আসবে মোটামুটি 285.9 মিটার মতো, আর S1 যেটা
S1 টা হচ্ছে 4.73 মিটার। বুঝতেই পারছো যে S1 যেটা হবে তার সঙ্গে আরো 25 যোগ করলে তবে S2 টা পাবো। তাহলে S2 টা হচ্ছে S1 প্লাস 25, মানে এই অঙ্ক অনুযায়ী অন্তত, এটা কিন্তু কোনো জেনারেল ফর্মুলা না। আর এই অঙ্কতে আমি যেটা দেখতে পাচ্ছি ছবি থেকে, তাতে S1 এর সঙ্গে 25 যোগ করে দিলে S2 পাওয়া যাবে। আবার যদি তুমি মনে করো X2 থেকে আলাদা করে S2 বার করবে, সেটাও করতে পারো, একই আনসার বেরোবে। তার মানে 29.73। আর একটা জিনিস বার করতে দিয়েছে 3 নম্বরে, যে ক্লিয়ারেন্স, এই মিনিমাম পয়েন্টে ক্লিয়ারেন্সটা কত। ক্লিয়ারেন্স মানে এই জল থেকে এই দূরত্বটা কত। এটা তুমি এই S1 থেকেও বাদ দিতে পারো বা S2 থেকে বাদ দিয়েও করতে পারো। এটাকে যদি আমি ধরো মনে করি Y, তাহলে Yটা কত হবে? Yটা হচ্ছে টোটাল, মানে ওই ইয়ের যে সাপোর্ট, লোয়ার সাপোর্ট যেটা, তার যে হাইট মানে 70, সেখান থেকে তুমি S1 টা বাদ দিয়ে দাও, তাহলে 70 মাইনাস 4.73। এটা করলে যেটা উত্তর হবে সেইটাই হচ্ছে ওই ক্লিয়ারেন্স। তাহলে নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কগুলো কিন্তু খুব সোজা, এমনিতে জাস্ট ফর্মুলা বসালেই অঙ্ক হয়ে যাবে। এবং আমি তোমাদের যেটা বলতে চাইবো যে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে অঙ্ক যদি দেয়, সেখানে কিন্তু ডিরাইভ করার কোনো দরকার নেই, যে তুমি আবার অঙ্কতে x1 কিভাবে এলো, x2 কিভাবে এলো, ডিরাইভ করে তারপরে x1 এর ভ্যালু বসাতে গেলে তার কোনো দরকার নেই। x1 x2 যে ফর্মুলা তুমি ডেরিভেশনে পেয়েছো, সেটা সরাসরি অ্যাপ্লাই করো, তাতে কোনো অসুবিধা নেই, কোনো নম্বর কাটা যাবে। সেইভাবে করে জাস্ট ফর্ম সবই তো দেওয়া আছে, শুধু ফর্মুলাতে বসালেই তোমার অঙ্ক সলিউশন বেরিয়ে যাবে। তবে স্যাগের অঙ্ক কিন্তু ভেরি ইজি, এগুলো একটু প্র্যাকটিস করবে, কারণ এগুলো পরীক্ষাতে আসে। তাহলে আজকে আমি এটুকুই পড়ালাম। এরপরে আমি স্যাগের আরো কিছুটা বাকি আছে পোর্শন, সেই জায়গাটা নেক্সট ক্লাসে আসবো। বিশেষ করে মানে তারের উপরে যখন বাতাস ধাক্কা দেয় বা তারে যখন বরফ জমে, তারের লোডিং চেঞ্জ হয়ে যায়, তখন স্যাগের ক্যালকুলেশনে কি ভ্যারিয়েশন আসে, এই জায়গাগুলো আমরা আগের দিন, মানে নেক্সট দিন ডিসকাস করার চেষ্টা করব। এবং বাতাস ঝাপটা দিলে আবার কি হয়, তারটা একটু সুইং করে যায়, সেক্ষেত্রে স্যাগটা একটু পাল্টে যেতে পারে। এই জায়গাগুলো আমরা নেক্সট দিন ডিসকাস করবো, এবং তার করেসপন্ডিং কিছু নিউমেরিক্যাল প্রবলেমও আছে, সেগুলো আমি আলোচনা করবো। আমি তোমাদের বলবো যে কোনো একটা কনভেনশনাল যে পাওয়ার সিস্টেমের বইগুলো বাজারে আছে, যে কোনো বই থেকে তুমি এই ধরনের স্যাগের প্রবলেম, যেগুলো বইয়ে কষে দেওয়া আছে যে অঙ্কগুলো, এগুলো একটু দেখতে পারো, তাহলে কিন্তু তুমি প্র্যাকটিসটা তোমার হয়ে যাবে। যারা ডিপ্লোমা লেভেলে পড়ছো, তাদের জন্য একটা ভালো বই হলো ভিকে মেহতার পাওয়ার সিস্টেম। এই বইটা থেকে তুমি যদি পড়ো, তাহলে সহজেই তুমি স্যাগটা বুঝতে পারবে, বা এই অঙ্কগুলো দেখবে অনেক দেওয়া আছে, ওখান থেকে বুঝতে পারবে। আর যারা ডিগ্রি লেভেলে পড়ছো, তারা সিএল ওয়াদা, এই বইটা ভালো। এই বইটা থেকে তোমরা যদি পাওয়ার সিস্টেমের স্যাগ পোর্শনটা পড়ো, ওখানে কি আছে, ওই টেম্পারেচারটাকে কনসিডার করে স্যাগটা ক্যালকুলেট করা আছে। বা একটু হায়ার যে বইগুলো পাওয়ার সিস্টেম, সেখানে কিন্তু টেম্পারেচারটাকে কনসিডার করে স্যাগ ক্যালকুলেশন আছে। ওইটা কিন্তু তোমাদের পড়া উচিত, যারা ডিগ্রি লেভেলে পড়ছো তাদের কিন্তু এই জায়গাটা পড়া উচিত। যাই হোক, আজকে এটুকু বলে আমি ক্লাস শেষ করছি। যদি কিছু কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ।